আজ আমরা 2022 সালে রিলিজ হওয়া কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটি এক্সপ্লেন করব। এটি কেজিএফ চ্যাপ্টার 1 এর সেকেন্ড পার্ট। যদি আপনারা কেজিএফ চ্যাপ্টার 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিও লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। চলুন মুভিটি শুরু করা যাক। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর রেগুলার আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় আনন্দজির হার্ট অ্যাটাক হয়েছে। পরের দিন তাকে হসপিটালে ভর্তি করা হয়। এইদিকে নিউজ চ্যানেল ওনার আর মহিলা জার্নালিস্টটি এই খবরটি জানতে পেরে তখনই হসপিটালে ছুটে আসে। এমনকি তাদের সাথে থাকা অফিসের বেয়ারাটিও হসপিটালে চলে আসে। ডক্টর তাদেরকে জানায় আনন্দজির শরীরের অবস্থা খুব খারাপ, তার কাছে আর বেশি সময় নেই। তখন তারা ডক্টরের থেকে জানতে পারে আনন্দজিকে দেখতে তার ছেলে এখানে এসেছে, তার নাম বিজেন্দ্র। এবার মহিলা জার্নালিস্টটি বিজেন্দ্রের সাথে কথা বলে। সে তাকে বলে আগের দিন তার বাবা তাদেরকে কেজিএফ সম্বন্ধে একটা স্টোরি বলেছিল, কিন্তু সেটা সে কমপ্লিট করেনি। আজ তাদেরকে সেই বাকি স্টোরিটা বলার কথা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে হয়তো তারা বাকি স্টোরিটা আর জানতে পারবে না। এই বলে তারা সেখান থেকে যেতে থাকে। সেই সময় বিজেন্দ্র বলে সে তার বাবাকে 25 বছর পর দেখছে। তার বাবার কাছে এই কেজিএফ এর স্টোরিটাই সব ছিল। বিজেন্দ্র বলে সে জানে না এই স্টোরিটা সত্যি কিনা মিথ্যা, কিন্তু তার বাবার ফেলে রাখা বাকি স্টোরিটা এবার সে কমপ্লিট করবে। এরপর নেক্সট সিনে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যাকে চ্যাপ্টার 1 আনন্দজির কথায় কেজিএফ এর শক্তিশিলা খুঁজতে পাঠানো হয়েছিল। সে অনেক খোঁজার পর কেজিএফ এ পৌঁছায়। সে সেখানে আনন্দজির বলা সেই গাছটার চারিদিকে খোদাই করতে বলে। ওইদিকে বিজেন্দ্র তাদেরকে নিয়ে তার বাবার লাইব্রেরিতে চলে আসে। মহিলা জার্নালিস্টটি বলে এখানেই তারা স্টোরির পরের অংশের ক্লু পেতে পারে। অন্যদিকে সেই গাছের কাছে মাটি খুঁড়তে খুঁড়তে তারা একটি বিশাল পাথর চাই খুঁজে পায়। সেটিকে ক্রেনে করে ওপরে তোলা হয়। পাথরটি এত ভারী হয় যে ট্রেনের চাকাগুলি মাটি থেকে ওপরে উঠে যেতে থাকে। এইদিকে লাইব্রেরিতে তখন সেই বেয়ারাটি কেজিএফ এর পরের চ্যাপ্টারটির একটি বই খুঁজে পায়। ওইদিকে কেজিএফ এর পাথরটির মধ্যে কি আছে তা জানার জন্য সবাই পাথরটিকে পরিষ্কার করতে থাকে। তখনই তারা লক্ষ্য করে প্রায় কয়েক লক্ষ মানুষ হাতে মশাল নিয়ে তাদেরকে ঘিরে নিয়েছে। এইদিকে তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এবার আমরা সেই পাথরটির ওপর রকির মূর্তিটি দেখতে পাই। এরপর বিজেন্দ্র কেজিএফ এর স্টোরিটা বলা শুরু করে। সে বলে কেজিএফ এর সত্যিটা জানার জন্য যেমন তার বাবা চেষ্টা করছিল তেমনই সিবিআই এর একটা টিমও চেষ্টা করছিল, কিন্তু সেখানে যাওয়ার সাহস কারোর মধ্যে ছিল না। এরপর মহিলা জার্নালিস্টটি জানতে চায় রকি গারোরাকে মারার পর কেজিএফ এ কি হয়েছিল। এই শুনে বিজেন্দ্র বলে কেজিএফ এ গারোরা মারা গেছে, বাইরের সবাই এইটুকুই জানতো। এরপর দিন রাজেন্দ্র দেশাই, অ্যান্ড্রুস, কমল আর গুরু পান্ডিয়ান কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য পালিতে পৌঁছায়। সেখানে গারোরার ভাই বিরাটের রাজ্য অভিষেকের যোগাযান্তি চলছিল। এরপর তারা ভেতরে যায়। বিজেন্দ্র বলে রকিকে অ্যান্ড্রুসরা গারোরাকে মারতে পারেছিল, কিন্তু রকি সেখানে রাজ করতে গেছিল। তাকে সেখানকার গার্ডদের থেকে বেঁচে গারোরাকে মারতে হতো, আর সেখানে থাকা মজদুরদের তার প্রতি অ্যাট্রাক্ট করতে হতো। তাই সে প্রথমে নড়াচির লাইট বন্ধ করে গারোরার মহলে গেছিল বিরাটকে মারতে। তারপর সে কালিমার সামনে গারোরার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপর যখন গার্ডরা তাকে মারতে যায় তখন সেখানে থাকা ভীতু মানুষরাই গার্ডদের মেরে গুড়িয়ে দেয় আর রকিকে তাদের রাজা হিসাবে মেনে নেয়। এইদিকে পালিতে সবাই বিরাটের জন্য ওয়েট করছিল। সেই সময় সেখানে রিনাকে আনা হয়। সে বলে তাকে জোর করে এখানে আনা হয়েছে। এই শুনে কোমল রেগে যায়। সে বলে কার এত সাহস, কে রিনাকে এখানে ধরে এনেছে। তখনই সেখানে সবাই রকিকে আসতে দেখে। তাকে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সেখানে বিরাটকে এক্সপেক্ট করছিল। এরপর রকি এসে নড়াচির সিংহাসনে বসে। তাকে বিরাটের কথা জিজ্ঞাসা করায় রকি বলে সে বিরাটকেও মেরে দিয়েছে। সে বলে এখন থেকে সে এই সাম্রাজ্যের রাজা আর রিনা হলো তার রানী। এই সব কিছু শুনে কোমল রেগে যায় আর সে অনেক কিছু বলে রকিকে ছোট করতে থাকে। তখন রকি তাকেও গুলি করে মেরে দেয়। এরপর রিনাকে গার্ডরা তার মহলে নিয়ে যায় আর রকিও সেখান থেকে চলে যায়। গুরু পান্ডিয়ান তখন বাকিদেরকে বলে ঘরের ইঁদুর মারতে তোমরা সাপ এনেছিলে, আর সেই সাপই এখন তোমাদের ঘরে ঢুকে বসে আছে, তাই এখন তাদের বাড়ির বাইরেই থাকতে হবে। এরপর আমরা ফার্মার নামে একটি ছেলেকে দেখি। সে নড়াচির একজন মজদুর। হাতে বন্দুক নিয়ে থাকায় তার মা তাকে খুব বকাবকি করে। তখন সে বলে আজ তারা যে জীবনটা পাচ্ছে সেটা তারা রকির জন্যই পেয়েছে। রকি তাদের পরার জন্য জামা কাপড় দিয়েছে, থাকার জন্য ঘর বানিয়ে দিয়েছে। সে তাদের এই বাঁধন থেকে মুক্ত করেছে, তাই রকির জন্য সে নিজের জীবনটাও দিতে পারে। এরপর রকিকে জানানো হয় প্রায় 500 জন হাতে বন্দুক নিয়ে নড়াচির চারিদিকে পাহারা দিচ্ছে, কিন্তু তারা কেউই বন্দুক চালাতে জানে না। এই শুনে রকি বলে চিন্তা নেই, তারা খুব তাড়াতাড়ি বন্দুক চালানো শিখে যাবে। এইবার রকি একটা কালকুটুরিতে আসে। আমরা সেখানে বানারামকে দেখতে পাই। আমরা জানতে পারি রকি তাকে এখনো মারেনি। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। বানারাম রকিকে বলে তার হাত খুললে সে সবার আগে রকিকেই মেরে দেবে। এই শুনে রকি বানারামকে বলে এইটুকু দেখেই সে এত ঘাবড়ে যাচ্ছে, তবে তার পরের স্টেপ জানলে সে কি করবে। এরপর রকি বলে যখন সে ম্যাপ দেখতে মেনটেনেন্স রুমে ঢুকেছিল তখন সে জানতে পেরেছিল এখন চলা মাইনিং এর জায়গাটিকে সেক্টর 3/9 বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটা সে এখন বুঝতে পেরে গেছে। এই শুনে বানারামের চোখ বড় বড় হয়ে যায়। এরপর রকি নড়াচির গার্ডদের বন্দুকে ট্রেনিং দেওয়ার জন্য বানারামকে সেখানে নিয়ে আসে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। রকি বানারামের হাতে শিকলগুলো খুলে দিতে বলে আর তার হাতে একটি বন্দুক দিতে বলে। এইবার রকি টার্গেটের পাশে দাঁড়ায়
আর সবাইকে বলে বন্দুক কীভাবে চালাতে হয় সেটা মন দিয়ে দেখতে। সবাই ভয় পেতে থাকে যদি বানারাম রকিকেই মেরে দেয় তাহলে কি হবে। এরপর বানারাম গুলি চালায়। সবাই দেখে বানারাম রকির পাশে থাকা টার্গেটেই গুলি করেছে। বানারাম বলে সে আবার এখানে পাহারা দেবে, কিন্তু সবাইকে তার কথা শুনে চলতে হবে। সে বলে নরাচিতে আউটপোস্ট অনেক একটি ব্রিজ আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সবার আগে সেখানে 300 জন ট্রেন গার্ডকে পাঠাতে হবে। এবার আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। মহিলা জার্নালিস্টটি বলে রকি নিজের সেনা তৈরি করা শুরু করে দিয়েছিল, বানারামকেও বাঁচিয়ে রেখেছিল। তার মানে সেক্টর 3/9 পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর আমরা পুনরায় স্টোরিতে ফিরে যাই। আমরা দেখি রকি অ্যান্ড্রুজ, রাজেন্দ্র দেশাই আর গুরু পান্ডিয়ানকে নরাচিতে ডেকে পাঠিয়েছে। সে বাকিদেরকে জানায় এখানে যে একটি নয় টোটাল 9টি মাইন্স আছে সেটা সে জানতে পেরে গেছে। তাই সে সব কাটা মাইন্সে একসাথে কাজ চালু করে আরও বেশি পরিমাণে সোনা বের করবে। বিজেন্দ্র বলে রকি 2 বছরের মধ্যে সেখানকার সব সোনা বার করার প্ল্যান করেছিল। এরপর রকির কাছে খবর আসে নতুন মাইন্সে কেউ ভয় যেতে চাইছে না। এই শুনে রকি সেখান থেকে চলে যায়। এইদিকে রকি মাইন্সে চলে আসে। সে হাতে একটা হাতুড়ি নিয়ে সবার আগে মাইন্সে ঢুকে যায়। তাকে দেখে সেখানে থাকা মজদুরদের মনে সাহস জন্মায় আর তারাও তার পিছন পিছন মাইন্সে ঢুকে পড়ে। অন্যদিকে রকির মহলে কিছু বাচ্চা রকির সম্বন্ধে কিছু কথা বলাবলি করছিল। এই শুনে রিনা রেগে যায় আর তাদেরকে বলে এত রকি রকি করার কি আছে। এই শুনে একটি বাচ্চা তাকে তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা রকির কারনামাগুলি নিজেরা অ্যাক্টিং করে রিনাকে দেখায় কিভাবে রকি এখানকার মানুষদের পাশে দাঁড়িয়েছে আর কিভাবে সে শয়তানকে মেরে তাদেরকে মুক্ত করেছে। আমরা দেখি সেখানে থাকা সবাই রকিকে খুব সম্মান করে। এরপর আমরা সেখানে সেই মহিলাটিকে দেখতে পাই যাকে বাঁচানোর জন্য তার স্বামী প্রাণ দিয়ে দিয়েছিল। মহিলাটি বলে তার মেয়ে এখানে জন্মিয়ে বেঁচে থাকা প্রথম মেয়ে সন্তান। সে রকিকে তার মেয়ের নামকরণ করতে বলে। রিনা এখানকার লোকেদের রকির প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি বানারাম 300 জন গার্ডকে ট্রেন করে আউটপোস্ট 1-এ পাঠানোর ব্যবস্থা করে। সেই 300 জনের মধ্যে ফারমান নামে ছেলেটিকেও রাখা হয়। ছেলে দূরে যাচ্ছে ভেবে তার মা চিন্তা করতে থাকে। এরপর সেই 300 জন গার্ড আউটপোস্ট 1-এ চলে আসে। অন্যদিকে আমরা দেখি রাজেন্দ্র দেশাইরা চিন্তায় পড়ে গেছে। তারা যেই সাম্রাজ্য পাওয়ার জন্য এত কিছু করলো, এখন সেখানে অন্য কেউ বসে রাজত্ব করছে। কি করে তারা রকিকে সেখান থেকে সরাবে এই নিয়ে তারা ভাবতে থাকে। এদিকে শেট্টির কাছে খবর আছে। সে জানতে পারে কেজিএফের এখন নতুন বস রকি। এই শুনে সে হতবাক হয়ে যায়। তখন শেট্টির মাথায় ইনায়েত খলিলের নাম আসে। সে ভাবে রকিকে হারানোর এটাই একমাত্র রাস্তা। অন্যদিকে সিবিআই জানতো না কেজিএফে কি হয়, কিন্তু তারা এটা জানতো কে জায়গাটাকে কন্ট্রোল করে। আর বর্তমানে তাদের কাছে খবর আছে এখন বাইরে থেকে একজন এসে পুরো ব্যবসাটা কন্ট্রোল করছে। অন্যদিকে সেন্ট্রাল মিনিস্টাররাও নিজেদের মধ্যে আলোচনা করে। তারা ভাবে সামনের ইলেকশনে যদি গুরু পান্ডিয়ানের সরকার পড়ে যায় তাহলে এখানে রমিকা সেন আসবে আর সেই কেজিএফের চ্যাপ্টার শেষ করবে। এই বলে তারা অন্যান্য এমপিদের সাথে মিলে গুরু পান্ডিয়ানকে হারানোর ব্যবস্থা করে। এরপর সিন নরাচিতে শিফট হয়ে যায়। আমরা দেখি মাইনিং থেকে অনেক পরিমাণে সোনা বের করা হয়েছে, কিন্তু রকি বলে এটা যথেষ্ট নয়। তখনই ওপর থেকে একজন মজদুরের হাত থেকে কয়েকটি বক্স নিচে পড়ে যায় আর তার সাথে সাথে একটি তলোয়ারও নিচে পড়ে যায়। সেটা দেখে সেখানে থাকা মজদুররা ভয়ে কেঁপে ওঠে। রকি তাদের ভয়ের কারণটা বুঝতে পারে না। তখন বানারাম বলে এটা সূর্যবর্ধনের ভাই আধিরার তলোয়ার। আধিরা তার এই তলোয়ার দিয়ে বহু লোকের প্রাণ নিয়েছে। আধিরা ছোট থেকেই ভাইকিং দলের নীতি মেনে নিজেকে হিংস্র করে তুলেছিল। আর যারা কেজিএফের দিকে কোন নজরে দেখেছিল সূর্যবর্ধনের কথায় আধিরা তাদের সবাইকে মেরে দিয়েছিল। এইভাবে সূর্যবর্ধন, গরোরা আর আধিরা এই 3 জন মিলে কেজিএফকে এক অভেদ কেলায় পরিণত করেছিল। তাই একজন মৃত ব্যক্তির তলোয়ার থেকে মজদুররা আজও ভয় পায়। এরপর একদিন রাতে আউটপোস্ট 1-এ কিছু লোক হামলা করবে আর সেখানে থাকা সব গার্ডদের মেরে দেয়। শুধু ফারমান কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে আর পেট্রোল ঢেলে ব্রিজে আগুন লাগিয়ে দেয় যাতে শত্রুরা এই পারে না আসতে পারে। কিন্তু তখনই শত্রুদের লিডার আগুনের ওপর দিয়ে হেঁটে এই পারে আসতে থাকে। এই দেখে ফারমান ব্রিজের দড়িটা কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেই লোকটি ব্রিজের দড়িটা ধরে ফেলে। এইবার সে তার মুখের ঢাকাটা সরায় আর আমরা দেখি সেটা আর কেউ না সূর্যবর্ধনের ভাই আধিরা। তাকে দেখে ফারমান ভয় পেয়ে যায়। সে তাকে বলে এতজনকে মেরেও তার শান্তি হয়নি, এখন সে কি নিতে এখানে এসেছে। তখন আধিরা তাকে বলে সে তার কেজিএফ নিতে এখানে এসেছে। এইবার এক এক করে আধিরার লোকেরা ব্রিজ ক্রস করে চলে আসতে থাকে। আধিরা বলে এইবার তাকে আর কেউ আটকাতে পারবে না। এই শুনে ফারমান বলে তাকে তাদের ভগবান রকি আটকাবে। এরপর আধিরা ফারমানকে মেরে দেয়। এরপর অ্যান্ড্রুজ সেই রাতে রাজেন্দ্র দেশাইকে ডেকে পাঠায়। সে বলে যা করেই হোক রকিকে কেজিএফ থেকে বের করে আনতে হবে। এই বলে সে দেশাইকে মেরে দেয়। পরের দিন রিনা নিউজে তার বাবার মৃত্যু খবর শুনে তাকে দেখতে একাই কেজিএফ থেকে বেরিয়ে যায়। তখনই রকি গাড়ি নিয়ে রিনার পিছনে যায়। এইদিকে জন রিনাকে কিডন্যাপ করে নেয় আর তখনই সেখানে রকি চলে আসে। এরপর সে জনের গুন্ডাদেরকে এক এক করে মারতে থাকে। ওইদিকে দায়া অ্যান্ড্রুজকে বলে যে গাড়োরাকে মেরেছে তাকে জন একা কি করে মারবে। এই শুনে অ্যান্ড্রুজ বলে জন রকিকে মারবে না, সে একটা চারা মাত্র, রকিকে আধিরা মারবে। এইবার আমরা দেখি জন রকিকে প্ল্যান করে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে আধিরা রকির জন্য আগের থেকে ফাঁদ পেতে রেখেছে। রকি কাছে আসতেই আধিরা রকিকে দূর থেকে গুলি করে দেয় আর গুলিটা রকির বুকে এসে লাগে। এর ফলে রকি মাটিতে লুটিয়ে পড়ে।
তখন আদিরা তাকে বলে সে রকিকে এইবারের জন্য ছেড়ে দিল। আদিরা চায় কেজিএফ এর সবাই যাতে রকিকে রক্তাক্ত অবস্থায় দেখে, আর এটা বুঝে নেয় তাদের ভগবান অমর নয়। এইবার রকির লোকেরা তাকে কেজিএফ এ নিয়ে আসে। সবাই তাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। তারা বুঝতে পারে না কে রকির এই অবস্থা করেছে। তখনই একজন এসে খবর দেয় আদিরা এখনো বেঁচে আছে, আর সেই রকির এই অবস্থা করেছে। আদিরা বেঁচে আছে শুনে সবাই ভয় পেয়ে যায়। ওইদিকে 25 বছর পর নো কনফিডেন্স মোশন ভোট হওয়ার জন্য ভোটিং করা হয়, আর রেজাল্ট গুরু পান্ডেনের বিপক্ষে আসে। এর ফলে জেনারেল ভোটের সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে পশ্চিমী তটে সেটটি রকির সব সাপোর্টারদের মেরে পুরো পশ্চিমী তট নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে বানারাম ভারকার উদ্দেশ্যে বেরোনো ট্রাকগুলোকে আটকাতে বলে, কিন্তু ট্রাকগুলো অনেক আগে বেরিয়ে গেছে। আর ট্রাকে থাকা মজদুরদের মেরে তাদের মৃতদেহ বোঝাই করা একটা ট্রাক কেজিএফে পাঠিয়ে দেয়। আদিরা বুঝিয়ে দেয় এখন থেকে কেউ কেজিএফের বাইরে বেরোতে পারবে না। এই দেখে বানারাম কেজিএফের সিকিউরিটি বাড়িয়ে দেয় আর নরাচির মেন গেট বন্ধ করে দেয়। অল্প কিছুদিনের মধ্যেই রকির সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে। এরপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। মহিলা জার্নালিস্টটি বিজেন্দ্রের থেকে জানতে চায় তাহলে কি রকি হেরে গেল? এই ঘটনার পর কেজিএফের কি হলো? সেখানে থাকা মানুষগুলোর কি হলো? রকিরই বা কি হবে? সে কি বাঁচবে? এরপর বিজেন্দ্র স্টোরিটা আবার কন্টিনিউ করে। আমরা দেখি রকির শরীর থেকে গুলিটা বের করা হয়। রাতের বেলায় রকি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই সে তার মাকে অনুভব করে। তার মা তাকে বলে চিন্তা করতে না, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রকির জ্ঞান ফেরে। সে রিনাকে তার পাশে বসে থাকতে দেখে। সেই সময় রকির কাছে সেটটির ফোন আসে। সে রকিকে বলে যদি রকি বাঁচতে চায় তাহলে যেন সে সেটটির কাছে এসে তার পা ধরে ক্ষমা চায়, আর তার সাথে করে যেন সে রিনাকেও নিয়ে আসে। এই বলে সেটটি ফোন রেখে দেয়। এবার রকি ভাবতে থাকে এখন তার কি করা উচিত। সেই সময় রকির কাছে ফারমানের মা আসে আর তাকে বলে ফারমান রকিকে ভগবান মানত, কিন্তু রকি তাকে বীজের পাহারা দিতে পাঠিয়ে দেয়, আর সেখানে তার ছেলেকে মেরে দেওয়া হয়। সে বলে তাকে তার ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হোক। ওইদিকে করিম চাচাকে দেখতে পাই। সেই সময় রকি করিম চাচাকে ফোন করে আর তাকে তার জন্য আরেকটি কাজ করে দিতে বলে। এরপর রকি পাখিদের বলে কেজিএফের অবস্থা এই সময় ভালো নয়, তাই তাদের এখানে থাকাটা ঠিক না। এই বলে সে রিনাকে নিয়ে কিছুদিনের জন্য ছুটি কাটাতে চলে যায়, আর সাথে করে অনেক সোনাদানা ও টাকা পয়সা নিয়ে যায়। সবাই ভাবে রকি হয়তো ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। এরপর একদিন পানোরাম ছোট বাচ্চাদের দেওয়ালে একটা বাঘের হরিণ শিকারের ছবি আঁকতে দেখে। সেটা দেখে সে বাচ্চাদেরকে বলে বাঘ কখনো এইভাবে শিকার করে না। সে শিকারের খোঁজে ঝোপের আড়ালে বসে থাকে, আর শিকার কাছে আসতেই তার ঘাড়ে কামড় বসে। এর ফলে শিকারের হাত পা কাজ করা বন্ধ হয়ে যায় আর শ্বাস বন্ধ হয়ে আসে। এই বলতেই তার একটা খটকা লাগে। সে বুঝতে পারে রকি ভয় পালিয়ে যায়নি। এই শুনে বাকিরা বলে তাহলে কি রকি সেটটিকে মারতে গেছে? তখন বানরম বলে সেটটিকে মারলে তার জায়গায় অন্য কেউ আসবে, তাই রকি ইনায়েত খলিলকে আনতে গেছে। তখনই আমরা দেখতে পাই ইনায়েত খলিলের লোকেরা রকিকে খুঁজে নেয় আর তাকে ইনায়েত খলিলের কাছে নিয়ে আসে। ইনায়েত খলিল রকির থেকে জানতে চায় সে কেন তার কাছে এসেছে। তখন রকি তাকে জানায় সে তার সাথে বিজনেস করতে এসেছে। এই শুনে ইনায়েত খলিল বলে রকি একটু দেরি করে ফেলেছে। একদিকে গুরু পান্ডিয়ানের সরকার পড়ে যাচ্ছে, ফলে রশ্মিকা সেন এসে কেজিএফের গল্প শেষ করে দেবে। ওইদিকে আধিরাও কেজিএফের দিকে এগোচ্ছে, আর শেটটির সাথে হাত মিলিয়ে সে আগেই পশ্চিমী তট দখল করে নিয়েছে। তাই এই মুহূর্তে রকির কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন আমাদের কিছু সময় আগের ঘটনা দেখানো হয়, যখন রকি করিম চাচাকে ফোন করেছিল। সে তখন করিম চাচাকে শেটটির সব লোকদেরকে মেরে পুনরায় পশ্চিমী তট দখল করে নেওয়ার কথা বলেছিল। এবার আমরা দেখি করিম চাচা পশ্চিমী তটের সব জায়গায় একসাথে একই সময় শেটটির সব লোকেদের ওপরে হামলা করে সবাইকে মেরে দেয়, আর পুনরায় পশ্চিমী তট রকির দখলে নিয়ে নেয়। তখনই সেই খবর ইনায়েত খলিলের কাছে পৌঁছে। সে জানতে পারে পশ্চিমী তট তাদের হাত থেকে বেরিয়ে গেছে। ইনায়েত খলিল এই খবরটা শুনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না রকি এখানে থেকে এই কাজটা করলো কি করে। এবার তার কাছে রকির সাথে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপর রকি কেজিএফে খবর দেয় আর সোনায় ভরা ট্রাক ভারকার উদ্দেশ্যে পাঠায়। এই শুনে মহিলা জার্নালিস্টটি বিজেন্দ্রকে বলে কেজিএফের বাইরে তো আধিরা ওয়েট করছে, তাহলে এবার রকি কি করবে? এরপর আমরা দেখি ট্রাক আসছে দেখে আধিরার লোকেরা ট্রাকের সামনে বোম ব্লাস্ট করে। এর ফলে ট্রাকগুলো থেমে যায়। এবার রকি ট্রাক থেকে বেরিয়ে আসে। তাকে দেখে আধিরা তার লোকেদের রকির ওপর বন্দুক চালাতে বলে। তখন বিজেন্দ্র বলে রকি দুবাই গেছিল দুটো কারণের জন্য। এই শুনে মহিলা রিপোর্টারটি বলে তাহলে দ্বিতীয় কারণটি কী ছিল? তখন বিজেন্দ্র বলে রকি সেখানে অনেক টাকা পয়সা নিয়ে গেছিল। এই শুনে মহিলা জার্নালিস্টটি গেস করে। সে বলে সেটা নিশ্চয়ই ইনায়েত খলিলের সোনার অ্যাডভান্স ছিল, কিন্তু বিজেন্দ্র বলে না, এটা দ্বিতীয় কারণ ছিল না। এইবার আমরা রকির দুবাই যাওয়ার দ্বিতীয় কারণটা জানতে পারি। রকি দুবাই থেকে অনেক দামি বন্দুক আর আরও অন্যান্য হাতিয়ার নিয়ে এসেছে আধিরার বিরুদ্ধে লড়ার জন্য। এবার রকির লোকেরা সেই বন্দুকগুলো নিয়ে ট্রাক থেকে বেরিয়ে আসে। তাদেরকে দেখে আধিরার লোকেরা ঘাবড়ে যায়। এরপর রকি আর আধিরার লোকেরা একে অপরের উপর গুলি চালাতে থাকে, কিন্তু আধিরার লোকেরা রকির বন্দুকের সামনে টিকতে পারে না। তারা এক এক করে মারা যেতে থাকে। এরপর একটা বোম আধিরার কাছে এসে পড়ে, এর ফলে সে আহত হয়ে যায়। এবার রকি আধিরার কাছে যায় আর জনকে ধরে আনে, আর সে যে হাত দিয়ে রিনাকে ধরেছিল
তার সেই হাতটা কেটে দেয়। এবার রকি আধিরাকে বলে, সে আধিরার কষ্টটা বুঝতে পারছে। রকি বলে এত বছর ধরে আধিরা কেজিএফে রাজত্ব করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু রকি হুট করে এসে তার জায়গা দখল করে নিয়েছে দেখে তার খুব খারাপ লাগছে। কিন্তু এখন আর কিছু করার নেই, এখন থেকে কেজিএফ রকির জায়গা, তাই কেজিএফ থেকে দূরে থাকতে। এই বলে সে আধিরাকে এইবারের মতো ছেড়ে দেয়। এরপর আধিরার লোকেরা তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে পার্লামেন্টে চলা নো কনফিডেন্স মোশন ভোটে যারা ভেবেছিল গুরু পান্ডিয়ানের বিপক্ষে হাত তুলবে, তাদেরকে রকি প্রাণের ভয় দেখায়। এর ফলে কেউই গুরু পান্ডিয়ানের বিপক্ষে হাত তোলার সাহস পায় না। এইভাবে গুরু পান্ডিয়ানের সরকার টিকে থাকে। এইদিকে আধিরার ট্রিটমেন্ট শুরু হয়। সে ডক্টরকে বলে তার শরীরে গেঁথে থাকা বড় টুকরোটা বের করতে না, এই ক্ষতটাই তাকে রকির কথা মনে করিয়ে দেবে। এরপর নেক্সট দিনে রকি সেই 300 জন গার্ডের মৃতদেহ নিয়ে আসে। এইভাবে সে একজন মায়ের আশা পূরণ করে। এইবার ফারমানের মা তাকে আশীর্বাদ করেও বলে রকির এই সাম্রাজ্য অটুট থাকবে। এরপর রকি শেট্টির কাছে যায়। রকিকে দেখে শেট্টি তার থেকে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু রকি বলে শেট্টিকে সে ছেড়ে দিত, কিন্তু শেট্টি তার রানীর সম্বন্ধে খারাপ কথা বলেছে। এই বলে রকি শেট্টিকে মেরে দেয়। এরপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। মহিলা জার্নালিস্টটি বলে যারা রকির কাছে বাধার সৃষ্টি করছিল সে সবাইকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, তাহলে রকিকে কি কেউ থামাতে পারবে না? এই শুনে বিজেন্দ্র বলে তাকে শুধু একজনই আটকাতে পারে। এরপর আমাদের 1981 সালের ঘটনা দেখানো হয়। সেই বছর জেনারেল ইলেকশন ভোটে রমিকা সেন জিতে যায় আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়। এরপর আমরা সিবিআই ডিরেক্টর রাঘবানকে দেখতে পাই। সে রমিকা সেনের সাথে দেখা করতে এসেছে। সে রমিকা সেনকে কেজিএফ এর ঘটনাটা জানায়, কিন্তু রমিকা সেন কেজিএফ এর ব্যাপারটা হালকাভাবে নেয়। ও কেজিএফ এর কেসটি স্পেশাল ফোর্সকে দিয়ে দিতে বলে। এই বলে রমিকা সেন সেখান থেকে চলে যেতে থাকে। এই দিকে রাঘবান সবার সামনে তার নাম ধরে ডাকে। এই শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। এরপর রাঘবান বলে রকি কোনো ছোটখাটো গুন্ডা নয়, ও ভারতের সবচেয়ে বড় ক্রিমিনাল আর সবচেয়ে বড় বিজনেসম্যান, আর এই মুহূর্তে এটাই ইন্ডিয়ার সবচেয়ে বড় ন্যাশনাল ইস্যু। এইবার সে রমিকা সেনকে রকির সম্বন্ধে জানে। এইবার রাঘবান বলে কীভাবে রকি মুম্বাই থেকে বেরিয়ে কেজিএফে পৌঁছে আর কেজিএফ দখল করে নেয়। আর এই মুহূর্তে ইন্ডিয়ার সবকটা পোর্টে রকির রাজ চলে। ইন্ডিয়ার সব বড় বড় জুয়েলারির সাথে রকির ব্যবসা চলে। তাই এই বিষয়টি রমিকা সেনকে পার্সোনালি হ্যান্ডেল করা উচিত। রাঘবান রমিকা সেনকে বলে যে স্পেশাল ফোর্সকে তিনি কেজিএফে পাঠিয়েছেন তারা সেখানে কোনো মতেই যেতে পারবে না, কারণ সেখানে থাকা 15 লক্ষ লোকের কাছে রকি ভগবান। তাই তারা রকির জন্য প্রাণ নিতেও পারে, আবার প্রাণ দিতেও পারে। এত ঘটনার পরও সরকারের কাছে রকির কোনো ছবি নেই। এমনকি তারা এটাও জানে না কেজিএফে এখন কী চলছে। গাড়ি তো দূরের কথা, রকি কেজিএফের ওপর থেকে কোনো কমার্শিয়াল প্লেনও যেতে দেয় না। কিন্তু কিছুদিন আগেই MiG-29 ফাইটার প্লেন থেকে কেজিএফের কিছু ছবি তোলা হয়েছে। সেই ছবি দেখে সবাই থ হয়ে যায়। আমরা দেখি রকি বেশি পরিমাণে সোনা বের করার জন্য কেজিএফে বড় বড় ফ্যাক্টরি গড়ে তুলেছে। এত অল্প সময়ে সে কেজিএফের পুরো ভোল পাল্টে দিয়েছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি আনন্দজি লুকিয়ে কেজিএফের মধ্যে ঢুকে পড়ে আর সব জায়গার ছবি তুলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে ধরা পড়ে যায় আর তাকে রকির সামনে আনা হয়। আনন্দ রকিকে বলে সে রকির ক্রাইম সম্বন্ধে সবাইকে জানিয়ে দেবে। এই শুনে রকি তাকে বলে যদি সে রকির সম্বন্ধে লিখতে চায় তাহলে তাকে এখানে থেকে ঘটনাগুলি নিজের চোখে দেখে লিখতে হবে, কারণ নিজের চোখে দেখে লেখা ঘটনার একটা আলাদাই ওজন থাকে। এই বলে সে আনন্দকে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে এই সব কিছু জানতে পেরে রমিকা সেন রাঘবানকে রকিকে থামানোর জন্য ফুল অথরিটি দেয়। এবার রাঘবান রকির সব ওয়্যার হাউসে রেড করে, কিন্তু তাদের একটা রেডও সাকসেসফুল হয় না। রাঘবান বুঝতে পারে তাদের মধ্যেই কোনো ইনফরমাল লুকিয়ে আছে, কিন্তু রেডের একটা গ্রুপ একটা জায়গায় রেড করতে গিয়ে একটা সোনার বিস্কুট খুঁজে পায়। এইদিকে রকি তখন একজন বন্দুকের ডিলারের থেকে কিছু বন্দুক দেখছিল। ডিলারটি রকিকে একটা বড় বন্দুকের কথা বলে, যেটাকে চালানোর জন্য বড় ট্রাইপডের প্রয়োজন হয়। সেই সময় একজন এসে রকিকে জানায় তাদের সব ওয়্যার হাউসে রেড করা হয়েছিল। আগে থেকে খবর থাকে তারা সব মাল সরিয়ে দিয়েছিল, কিন্তু একটা সোনার বিস্কুট পুলিশের হাতে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা পুলিশ সেই সোনার বিস্কুটটি হাতে নিয়ে থানায় বসে রকির সম্বন্ধে কথা বলছে। তার কথা শুনে সেখানে থাকা একটা বাচ্চা ছেলে যে কিনা থানায় চা দিতে এসেছিল সে পুলিশের থেকে রকির কথা জানতে চায়। সে জানতে পারে পুলিশ রকির কোনো জিনিস থানায় নিয়ে এসেছে। এই শুনে সে সেখানে থাকা পুলিশদের আগে টাকা ক্লিয়ার করে দিতে বলে, কারণ রকি এখানে চলে এলে থানাটা থাকবে কিনা কে জানে। ঠিক সেই সময় রকি সেখানে চলে আসে। তাকে দেখে বাকিরা তার পরিচয় জানতে চায়। তখন সেখানে থাকা বাচ্চা ছেলেটি বলে এর নাম রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া, সবাই তাকে রকি নামে চেনে। এই শুনে সেখানে থাকা সব পুলিশদের হাত পা কাঁপতে থাকে। এবার একজন পুলিশ সেই সোনার বিস্কুটটি খুঁজে এনে রকির হাতে দিয়ে দেয়। এরপর রকি সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যায়। সবাই ভাবে তারা এইবারের জন্য বেঁচে গেছে, কিন্তু তখনই রকি গাড়ি থামিয়ে বেরিয়ে আসে আর সেই বড় বন্দুকটি ট্রাইপডের উপরে সেট করে থানার ওপর গুলি চালাতে থাকে। সে থানার ওপর গুলির বৃষ্টি করে দেয়। এর ফলে থানার সাথে সাথে সেখানে থাকা পুলিশের গাড়িগুলো নষ্ট হয়ে যায়। এরপর রকির এই কারনামা রমিকা সেনের কাছে পৌঁছায়। বাকিরা বলে রকি 400 গ্রাম সোনার জন্য পুরো থানা নষ্ট করে দিয়েছে। যদি এটা 400 গ্রামের জায়গায় 400 কিলো হতো তাহলে সে কী করতো। এই ঘটনার আগে পর্যন্ত রমিকা সেন বার্মান ডেলিগেশনদের পিসফুলি হ্যান্ডেল করতে চেয়েছিল, কিন্তু রকির সাহস দেখে সে আর্মি জেনারেলকে খবর দিতে বলে।
এরপর ইন্ডিয়ান আর্মি বার্মার প্রতিনিধি দলদের সেখান থেকে মেরে তাড়িয়ে দেয়। এরপর ইন্টারভিউতে রমিকা সেনকে প্রশ্ন করা হয়। তাকে বলা হয় সে প্রথমে এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সলভ করতে চেয়েছিল, তাহলে হঠাৎ এমন অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি? তখন রমিকা সেন বলে এটা একজনের জন্য একটা ওয়ার্নিং, হাতিয়ার তার কাছেও আছে, এবার সে তাকে ভেতরে ঢুকে মারবে। রকি বুঝে যায় রমিকা সেন তার কথাই বলছে। রমিকা সেনের কথা শুনে করিম চাচা গুরু পান্ডিয়ানকে ফোন করে, কিন্তু গুরু পান্ডিয়ান বলে সে এখন সত্তায় নেই, তাই এই মুহূর্তে রকিকেই ঝুঁকতে হবে। এরপর রকি সোনার সব কনসাইনমেন্ট বন্ধ করে দেয়। এইদিকে দুবাই থাকা ইনায়েত খলিলও চিন্তায় পড়ে যায়। সেভাবে রকি হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এদিকে সিবিআইরাও বুঝতে পারে না রকির মাথায় এই মুহূর্তে কী চলছে। এরপর রকির খবর অ্যান্ড্রুজে জানতে পারে। তাকে বলা হয় রকি এই সব কিছু রমিকা সেনের ভয় করছে, এমন ভাবাটা ভুল হবে। রকি কখন যে কি করে সেটা কেউ জানে না, হয়তো তার মাথায় কোনো বড় প্ল্যান চলছে। আর এই মুহূর্তে তাকে শুধু একজনই আটকাতে পারবে, সে হলো আধিরা। এই শুনে অ্যান্ড্রুজ আধিরার কাছে যায়। সে আধিরাকে বলে ওইদিকে রকি কেজিএফকে নিজের মতো করে গড়ে নিয়েছে, কেউ জানে না এখন কেজিএফে কি চলছে, আর তুমি এখানে ভিতর মতো লুকিয়ে আছো। এই শুনে আধিরা বলে এই মুহূর্তে তারা কোনোভাবেই রকির কাছে যেতে পারবে না, কারণ বানারাম তার চারিদিকে কড়া পাহারা দিয়ে রেখেছে, তাই তাদের অন্য একটি রাস্তা খুঁজতে হবে। আধিরা বলে সে কেজিএফে কাজ করা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে লোক ধরে এনে কেজিএফের নতুন নকশা বানিয়েছে। এবার সে অ্যান্ড্রুজকে সেই সুড়ঙ্গটি খোঁজার কথা বলে, আর তার কাজ হাসিল হয়ে যাওয়ার পর সে ধরে আনা সব মজদুরদের মেরে দেয়। এরপর নেক্সট সিনে আমরা দেখি মাইন্সে কাজ করার সময় কিছু শ্রমিক আহত হয়ে যায়। এই খবর পেয়ে রকি তাদেরকে তাদের পেমেন্ট নিয়ে চলে যেতে বলে, আর এটাও বলে যাই হোক না কেন মাইনিংয়ের কাজ যাতে বন্ধ না হয়। এই শুনে করিম চাচা বলে রকির মধ্যে লোভ চলে এসেছে, তার আর গাড়োরার মধ্যে কোনো পার্থক্য নেই। রমিকা সেন যদি কেজিএফ ধ্বংস করে দেয় তবে রকির ভরসায় বেঁচে থাকা মানুষগুলোর কি হবে সে কথা সে একদমই ভাবছে না। তার মাথায় সোনা বের করা ছাড়া আর কোনো চিন্তা নেই। করিম চাচা জানতে চায় রকি কেন এমন করছে, কার জন্যই বা করছে। তখন আমরা দেখি কিছু লোক এক জায়গা থেকে একটা সমাধি তুলে কেজিএফে নিয়ে আসে, আর অন্যদিকে একটা মাতালকে মদের লোভ দেখিয়ে কেজিএফে আনা হয়। এবার আমরা জানতে পারি সেই সমাধিটি রকির মার সমাধি। রকি তার মায়ের সমাধিটিকে কেজিএফে স্থাপন করে, আর সে বলে তার মা মারা যাওয়ার আগে তার থেকে একটা কথা নিয়ে গেছিল, আর সেই কথা রাখতেই সে এই সব কিছু করছে। এরপর সেই মাতাল আর রকির মার সমাধিটিকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। করিম চাচা জানতে চায় লোকটি কে। তখন রকি বলে লোকটি তার বাবা, বেঁচে থাকতে সে তার মায়ের খেয়াল রাখেনি, তাই অন্তত মৃত্যুর পর তার খেয়াল রাখুক, সেই জন্য সে তার বাবাকে তার মায়ের সমাধি দেখাশোনার দায়িত্বটি দিয়েছে। আমরা জানতে পারি রকির এই পথ চলা তার মায়ের কথায় শুরু হয়েছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। এরপর নেক্সট সিনে আমরা রিনাকে দেখি। এতদিনে সে প্রথমবার রকিকে তার ভালোবাসার কথা প্রকাশ করে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে সিবিআই ডিরেক্টর রাঘবন রকির বিপক্ষে কিছু এভিডেন্স খুঁজে পায়, যেটা সে রমিকা সেনকে দেখায়। রাঘবন বলে রকি তার পুরো টাকা লক্ষ লক্ষ নামে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করছে, আর সেখান থেকে একটা ট্রাস্টে টাকাগুলো যাচ্ছে। এই শুনে রমিকা সেন ট্রাস্ট ফান্ডের সাথে রকির লিঙ্ক খুঁজে বের করে তার উপর হাই চার্জশিট ফাইল করতে বলে। এরপর রকি সরাসরি রমিকা সেনের সাথে দেখা করতে দিল্লিতে চলে আসে। রকি এখানে এসেছে শুনে সবাই থ হয়ে যায়। রকি বলে সে রমিকা সেনের কাছে তার একটি কমপ্লেন জানাতে এসেছে। রকি বলে লাইমস্টোন মাইনিং কোম্পানির আড়াল এসে কেজিএফে ইল্লিগাল মাইনিং করছে, আর একটা ট্রাস্টের মাধ্যমে মানি লন্ডারিং করছে। তার সব তথ্য একটি ফাইলে আছে, যেটা সে রমিকা সেনকে দিয়ে দেয় আর তাকে অ্যারেস্ট করে নিতে বলে। কিন্তু তখন সেখানে রমিকা সেনের কিছু পার্টি মেম্বার আসে আর তাকে সেই ফাইলটি নিতে না করে, কারণ সেই ট্রাস্ট থেকে তাদের সাথে যাতে রমিকা সেনের পার্টির আরও 200 জন মেম্বারদের কাছে ফান্ড যায়। এই শুনে রমিকা সেন অবাক হয়ে যায়। রকি তাকে বলে যদি তার মতো ক্রিমিনালকে ধরতে হয় তাহলে রমিকা সেনকে নিয়মের বাইরে বেরিয়ে এসে তাকে ধরতে হবে। এই বলে রকি সেখান থেকে চলে যেতে থাকে। তখন রমিকা সেন তাকে বলে খুব তাড়াতাড়ি সে রকির থেকে তার নাম, তার সোনা আর তার কেজিএফ ছিনিয়ে নেবে। তখন রকি তাকে বলে সে সবসময় যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তবে সেই জিতবে। এই বলে সে সেখান থেকে চলে যায় আর কেজিএফে ফিরে আসে। অন্যদিকে অ্যান্ড্রুজের কাছে ফোন আসে। সে আধিরাকে কেজিএফে পৌঁছানোর রাস্তাটি দেখাতে যায়। ওইদিকে ইনায়েত খালিলও রকির বিরুদ্ধে যাওয়ার ডিসিশন নিয়ে নেয়। এরপর সেই রাতে অ্যান্ড্রুজ আধিরাকে সেই সুড়ঙ্গটি দেখায়, যেটা দিয়ে আধিরা কেজিএফে ঢুকতে পারবে। এরপর আমাদের পরের দিন সকালে ঘটনা দেখানো হয়। রিনা জানতে পারে সে মা হতে চলেছে, তখনই সে রকিকে সেই কথাটি জানাতে আসে। অন্যদিকে আধিরা তার পুরো দল নিয়ে কেজিএফে ঢুকে পড়ে। ওইদিকে অ্যান্ড্রুজরাও কেজিএফের ইস্ট গেট আর ওয়েস্ট গেট দিয়ে হামলা করার প্রস্তুতি নিতে থাকে। এরপর রিনা তাকে জানায় সে মা হতে চলেছে। এই শুনে রকি একটু ইমোশনাল হয়ে পড়ে, আর তখনই আধিরা দূর থেকে গুলি চালায়, আর গুলিটা রিনার গায়ে এসে লাগে। তখনই রকি তার কাছে ছুটে যায়, কিন্তু রিনা সেখানেই মারা যায়। ওইদিকে অ্যান্ড্রুজরা কেজিএফের ইস্ট গেট আর ওয়েস্ট গেট দিয়ে হামলা শুরু করে দেয়। এরপর সেখানে আধিরা চলে আসে আর তার তলোয়ারটি হাতে নিয়ে রকিকে মারতে যায়। তখন রকিও আধিরার দিকে এগিয়ে যায়। এবার তাদের মধ্যে ফাইট শুরু হয়। আধিরার সাথে রকি পেরে ওঠে না। আধিরা রকিকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। রকিকে ওভাবে মার খেতে দেখে রকির সেনা ভয় পেয়ে যায়। এরপর রকির সেনারাও শত্রুদের সাথে পেরে ওঠে না।
কিন্তু রকি হার মানে না। সে সেখানে তাকে একটা হাতুড়ি দিয়ে আধিরার তলোয়ার ভেঙে দেয়। এবার সে আধিরাকে মারতে লাগে। এই দেখে রকি সেনারাও ফাইট ব্যাক করে ও সব শত্রুদের মেরে দেয়। এরপর রকি আধিরাকে মেরে দেয়। এইবার রকি জানতে চায় আধিরা কোন সুড়ঙ্গ দিয়ে ঢুকেছিল। সেটা জেনে সে রাগের মাথায় সেখান থেকে যেতে থাকে। তখন করিম চাচা তাকে থামতে বলে, কিন্তু সে তার কথা শোনে না। এরপর আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। মহিলা জার্নালিস্টটি বলে রকি তো তার সব শত্রুদের মেরে দিয়েছে, তবে সে কোথায় যাচ্ছে? তখন বিজেন্দ্র বলে এখনও একজন বেঁচে আছে, আর সেই এই পুরো ষড়যন্ত্রের মাথা। এরপর আমরা দেখি রকি বন্দুক হাতে পার্লামেন্টে চলে এসেছে। তাকে দেখে সবাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। রামিকা সেন রকিকে সেখানে দেখে অবাক হয়ে যায়। এবার আমরা দেখি রকি গুরু পান্ডিয়ানের ওপর গান পয়েন্ট করে। এবার আমরা জানতে পারি যখন সূর্যবর্ধন গরোরাকে কেজিএফের দায়িত্ব দেয়, তবে থেকে গুরু পান্ডিয়ান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সবাই ভেবেছিল আধিরা গরোরাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সেটা গুরু পান্ডিয়ান করেছিল। তারপর যখন গরোরা আধিরাকে মারার চেষ্টা করে, তখন গুরু পান্ডিয়ান আধিরাকে বাঁচিয়ে তাকে তার দলে টেনে নেয়। এমনকি গরোরার মৃত্যুর পর আধিরাকে গুরু পান্ডিয়ানই কেজিএফে পাঠিয়েছিল। শুধু এটাই না, গরোরাকে মারার জন্য রকিকেও গুরু পান্ডিয়ানের কথায় হায়ার করা হয়েছিল। এরপর রকি রমিকা সেনের সামনে গুরু পান্ডিয়ানকে গুলি করে মেরে দেয়। রকির এই রূপ দেখে রমিকা সেন হয়ে যায়। এরপর রমিকা সেন তখনই রকির নামে ডেথ ওয়ারেন্ট সাইন করে আর বলে রকির কথা যাতে কেউ জানতে না পারে, ইতিহাসের পাতায় যেন তার কোনো উল্লেখ না থাকে। এইদিকে রকি কেজিএফে ফিরে এসে রিনাকে কবর দেয় ও সবাইকে কেজিএফ ফাঁকা করে দিতে বলে। ওইদিকে ইন্ডিয়ান আর্মি কেজিএফে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে রকিকে খুঁজে পায় না। তারা বুঝতে পারে রকি সেখান থেকে চলে গেছে, আর সাথে করে সব সোনাও নিয়ে গেছে। সেই সময় ইন্ডিয়ান নেভির থেকে খবর আসে। তারা জানতে পেরেছে সরকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রকিকে খুঁজছে, আর সেই রকি এখন ইন্ডিয়ান ওশানে আছে। আমরা দেখি রকি সব সোনা জাহাজে নিয়ে ইন্ডিয়ান ওশানে চলে এসেছে। তার কাছে সেই মুহূর্তে যা সোনা আছে পৃথিবীর কারোর কাছে অত সোনা নেই। রাঘবন ক্যাপ্টেনকে বলে রকি যাতে কোনোভাবেই পালাতে না পারে। এই শুনে ক্যাপ্টেন বলে রকি পালাচ্ছে বলে তার মনে হচ্ছে না, বরং সেই তাদেরকে ফ্যাক্স করে এই নিউজটা জানিয়েছে। এর সাথে সাথে সে মালয়েশিয়া আর ইউএস নেভিকেও সেম ফ্যাক্সটি পাঠিয়েছে, আর এখন রকি তাদের দিকেই এগিয়ে আসছে। এই শুনে রমিকা সেন ও রাঘবন অবাক হয়ে যায়। এরপর রমিকা সেনের পারমিশন নিয়ে ফাইটার প্লেন কেজিএফে পৌঁছে যায় আর বোম ফেলতে থাকে। এইদিকে ইন্ডিয়ান নেভিও রকি জাহাজের দিকে মিসাইল ছুড়ে মারে। সেই দিন দুটো ঘটনা ঘটে, কেজিএফও ধ্বংস হয়ে যায় আর রকিও মারা যায়। সোনায় ভর্তি জাহাজ আর রকি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ওইদিকে কেজিএফের লোকেরা তাদের চোখের সামনে জায়গাটি ধ্বংস হতে দেখে, কিন্তু রকি তাদেরকে নিরাশ করেনি। সে তাদের সবার জন্য থাকার ব্যবস্থা করে রেখে গেছিল। এই সব কিছু নিজের চোখে দেখার পর আনন্দ ঠিক করে সে রকির সম্বন্ধে একটি বই লিখবে। সে বলে রকি নিজের মৃত্যু নিজেই লিখেছিল, কিন্তু সে কীভাবে রাজত্ব করেছিল সেটা আনন্দ প্রমাণ সমেত লিখবে। রকির কথা সে সবাইকে জানাবে। এইভাবে কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটি শেষ হয়ে যায়। এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি রমিকা সেন জানতে পারে রকির জাহাজ সমুদ্রের যেখানে ডুবেছিল সেটা প্রায় 20,000 মিটার গভীর, তাই সেখানে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। এরপর রমিকা সেনের সাথে ইউএস থেকে একজন CIA অফিসার দেখা করতে আসে, আর রমিকা সেনকে জানায় সে রকি নামে একজন ক্রিমিনালের ফাইল নিয়ে এসেছে। এই ফাইলে 1978 সাল থেকে 1981 সাল পর্যন্ত রকি ইন্ডিয়ার বাইরে USA সমেত আরও 16টি দেশে কী কী ক্রাইম করেছে তা লেখা আছে। এইবার রমিকা সেন সেই ফাইলটি পড়া শুরু করে। আর তখন অন্যদিকে আনন্দজির লাইব্রেরি পরিষ্কার করতে করতে সেই বেড়াটি কেজিএফের আরেকটি ড্রাফট দেখতে পায়। সেটাই কেজিএফ চ্যাপ্টার 3 লেখা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।